অবশেষে পদত্যাগ করলেন কুয়েট উপাচার্য। দাবি পূরণ হওয়ায় ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন কুয়েট শিক্ষার্থীরা। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান, প্রধান উপদেষ্টার দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ। রানা প্লাজা ধসের এক যুগেও শ্রমিক হত্যার বিচার অন্ধকারে। ইমারত নির্মাণ আইনের মামলায় আজও শুরু হয়নি সাক্ষ্য গ্রহণ। ময়মনসিংহে আদালতে মামলার জটে ক্লান্ত বাদী বিবাদী। মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে আনার দাবি, সরকারি হস্তক্ষেপ প্রয়োজন মনে করছেন সংশ্লিষ্টরা। এবং কাশ্মীরে নিহত দুজনের কফিনবন্দি মরদেহ এলো পশ্চিমবঙ্গে। ন্যায় বিচারের দাবি পরিবারের। উগ্রপন্থীদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দুপুর ১টা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি তাসলিমা তিথি। সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মোহাম্মদ মাসুদ ও প্রো ভিসি অধ্যাপক এসকে শরীফুল আলম পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দুজনের পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দাবি পূরণের আশ্বাসে ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙেন কুয়েটের শিক্ষার্থীরা। কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে অনশন কর্মসূচি পালন করেন সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কয়েকদিন ধরে ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে সূত্রপাত হওয়া বিক্ষোভ থেকে ভিসির পদত্যাগের দাবিতে ২৯ শিক্ষার্থীর আমরণ অনশন। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন ভিসি অধ্যাপক মোহাম্মদ মাসুদ ও প্রো ভিসি অধ্যাপক এসকে শরীফুল আলম। এর আগে দাবি পূরণ হওয়ার ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙেন কুয়েটের শিক্ষার্থীরা। কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানায় সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন স্লোগানে বুধবার বিকেল ৫:৩০টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। এছাড়াও উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন করছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্য। শিক্ষার্থীদের উপর অবিচার করার কারণে উপাচার্যের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি কুয়েট শিক্ষক সমিতি সহ যারা উপাচার্যের পেছন থেকে কলকাঠি নাড়ছেন তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান তারা। এবং আমাদের দাবি যে ভিসি মাসুদ যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করছে আমরা ততক্ষণ আমাদের অনশন চালিয়ে যাব। এবং ভিসি মাসুদ আমাদের শিক্ষার্থীদের ওপর যে অবিচার করেছে এটার জন্য আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং তার পিছনে যারা কলকাঠি নাড়ছে, শিক্ষক সমিতি থেকে যারা কলকাঠি নাড়ছে, দলীয় যদি কোনো সম্পৃক্ততা থাকে আমরা এটারও তীব্র নিন্দা জানাই। এদিকে কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী। কুয়েটের উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এছাড়াও কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সকল শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন শিক্ষার্থী সমাজই তার পদত্যাগ চাচ্ছে, এটা হচ্ছে তার জন্য সবথেকে বড় মেসেজ। এবং আমরা কুয়েটের শিক্ষার্থীদের এক দফা দাবির সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করছি এবং যতক্ষণ পর্যন্ত কুয়েটের ভিসি মাসুদ পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মামদুহা রাইসা, জাগো নিউজ। বাংলাদেশে বিনিয়োগ ও বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ। বুধবার বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। খুবই স্যাটিসফাইড যেভাবে আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি এবং আশা করা হচ্ছে যে টেকনিক্যাল স্টার্টটাও মে মাসে হবে এবং বাই জুন বা আর্লি মানে আমাদের যে টাইমটা আমরা ফিক্স করে দিয়েছেন চিফ অ্যাডভাইজার যে 90 দিনের মধ্যে লঞ্চিং। আমরা আশা করছি 90 দিন 85 দিনের মধ্যেই
এবং তারাও হ্যাপি, কারণ তারা যেই ধরনের অন্যান্য দেশে যেই ধরনের ওনারা ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেল পান, ওরা এটা সেখানে করে না। তাদের কিছু কিছু ইস্যু ছিল। আজকে তো চিফ অ্যাডভাইজার ছিলেন, তাদের সাথে মিটিংয়ে সিনিয়র অফিসিয়াল ছিলেন, ডক্টর খলিলুর রহমান ছিলেন, আমাদের ফরেন অ্যাডভাইজার তহিদ হোসেন ছিলেন, এবং আমাদের এনার্জি অ্যাডভাইজার ফজল কবির খান ছিলেন। সবাই মিলে, এবং বিডার চেয়ারম্যান, সবাই মিলে আমরা তাদের যে ইস্যুগুলো সেগুলো এটা এমন কিছু না। তা আমরা আশা করছি বাই জুনের শেষের দিকে এটা, মানে মেতে এটা টেকনিক্যাল লঞ্চ হবে, এবং তারপরে এটা জুনের শেষে আশা করছি যে এটা পুরোপুরি কমার্শিয়াল লঞ্চ হবে। 12 বছর আগে 2013 সালের 24 এপ্রিল ঢাকার সাভারের রানা প্লাজায় ঘটে দেশের ইতিহাসের এক ভয়াবহ মানবিক বিপর্যয়। 8 তলা ভবনে অবৈধভাবে স্থাপন করা কারখানাটি ধসে পড়ে নিহত হন 1134 জন, আহত হন আরও 2000-এর বেশি। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও আজও অন্ধকারে শ্রমিক হত্যার বিচার। আদালত সূত্র বলছে, ভবন ধসে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় ওই সময় মোট 4টি মামলা হয়। এর মধ্যে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে হত্যা মামলা করে পুলিশ, এবং আইন না মেনে ভবন নির্মাণ করায় আরও একটি মামলা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এর মধ্যে হত্যা মামলাটির বিচার আটকে আছে সাক্ষ্য গ্রহণের জালে, এবং ইমারত আইনের মামলার বিচারে উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় অভিযোগ গঠনের 9 বছরেও শুরু হয়নি সাক্ষ্য গ্রহণ। অন্যদিকে ভবন নির্মাণে দুর্নীতি ও সম্পদের তথ্য গোপন করায় 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে কেবল দুদকের দায়ের করা সম্পদের তথ্য গোপনের মামলাটি নিষ্পত্তি হয়েছে। এর বাইরে ভবন নির্মাণে দুর্নীতির মামলাটির বিচারিক কার্যক্রম চলমান। আসামিপক্ষ বলছে, 2 মামলায় বিচার শেষ না হওয়ায় বিচারহীনভাবে কারাগারে আটক রয়েছেন ভবন মালিক সোহেল রানা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে, মামলার অভিযোগ গঠনের বিষয়ে আসামিরা উচ্চ আদালতে যাওয়ায় সাক্ষ্য শুরু হতে কয়েক বছর চলে যায়। দ্রুত মামলা 2টি নিষ্পত্তি করা হবে বলেও প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। এদিকে এসব মামলায় আসামিদের মধ্যে ভবন মালিক সোহেল রানা কারাগারে থাকলেও বাকিরা জামিনে মুক্ত কিংবা পলাতক। ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে পালিত হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। আজ বৃহস্পতিবার থেকে শোক পালন শুরু হয়েছে। আগামী শনিবার পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। এর আগে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে গতকাল বুধবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এ উপলক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত 3 দিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, এবং তার বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস সোমবার মারা গেছেন। তার বয়স হয়েছিল 88 বছর। তিনি 12 বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন। ময়মনসিংহের আদালতগুলোতে মামলা জট সৃষ্টি হয়েছে। বিভিন্ন মামলার বিচার কার্য দেরিতে শেষ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বাদী বিবাদীরা। মামলার দীর্ঘসূত্রতার কারণে অনেকে মামলা চালানো থেকে সরে আসছেন। পাশাপাশি মামলা চালাতে গিয়ে উকিলের খরচ সহ আদালতের দৌড়ঝাঁপেও ক্লান্ত অনেকে। আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ময়মনসিংহ জেলার বিভিন্ন আদালতে বিভিন্ন ধরনের দেওয়ানি ও ফৌজদারি 5859টি মামলা হয়েছে। এছাড়া ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, আমলি ও বিচারিক আদালতে আরও 53,501টি ফৌজদারি মামলা বিচারাধীন। এই হিসেবে মোট 1,26,759টি মামলা আদালতগুলোতে বিচারাধীন। এমতাবস্থায় মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে আনার দাবি সবার, তবে এতে সরকারি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের এক মামলার ফাঁসির রায় নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার এক সাক্ষী প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। পরিবারের সদস্যদের সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাকে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচিত করা হয়েছিল। বুধবার বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত SM রুহুল আমিন মঞ্জুর মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন মামলার সাক্ষী রেজওয়ান নবী হাসু।
এ সময় হাসু বলেন, পরিবারের সদস্যদের সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে আমাকে মিথ্যা সাক্ষ্য দিতে প্ররোচিত করা হয়েছিল। চাপের মুখে পড়ে আমি সত্যের বিপরীতে অবস্থান নিতে বাধ্য হই। এছাড়াও আমাকে ঘরবাড়ি করে দেওয়ারও লোভ দেখানো হয়। একই সঙ্গে জোরপূর্বক সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে। আমাদের জোরপূর্বক সাক্ষী বানাইছে। সে আওয়ামী লীগ করে। শান্তিরাম ইউনিয়ন। আপনাকে কি লোভ দেখাইছিল বলেন? উনি আমাদের লোভ দেখাইছে যে কিছু বিনিময়ে টাকা পাবে, বাড়ি ঘরদের দিবে, আর আপনার পরিবারের জমিনের লোককে আমরা চাকরি দেব। আপনাকে আগে সবার চাকরি নিয়ে দিছে? না 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 না, টাকা পয়সা দিয়েছে? না না না, আমরা কিছু দেয়নি। আচ্ছা, জজের সামনে কি বলতে বলছে আপনাকে? জজের সামনে বলছে যে উনি কি ধরনের লোক ছিলেন। আমাদের যেটা সাক্ষী দিচ্ছে আমরা লিখে দিচ্ছি, আমরা ও লেখে এই লেখিটা কে দিছে? মানববন্ধন থেকে আমরা আজকে সরকারের কাছে দাবি করি তার মিথ্যা মামলা, ভিত্তিহীন মামলাকে বানোয়াট ঘোষণা করে বাংলাদেশের জমিনে তাকে ফিরিয়ে আনা হোক এবং তাকে পুনরায় এই শ্রীপুরের মাঝে আমরা করে চাই। মিথ্যাভাবে এই ফেসিস্ট সরকার দিয়েছেন। আপনারা জেনে রাখবেন, এই বন্ধুভাই, এই শ্রীপুরবাসী কেন, এই সুন্দরগঞ্জবাসী তথা গাইবান্ধা জেলার মানুষের মনে দাগ তাকে রেখেছে। আমি সঠিক বলবো, তবে আমার সামনে একটা আওয়াজ আপনারা তুলবেন। আমি বলবো এই রায় মানি না, বন্ধু ভাইয়ের মুক্তি চাই, এটা বলবেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারত শাসিত কাশ্মীরের অনন্তনাগের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের 3 বাঙালি পর্যটকও ছিলেন। এদের মধ্যে কলকাতার 2 জন এবং পুরুলিয়ার 1 জন। নিহতদের মধ্যে 2 জনের কফিনবন্দি মরদেহ পশ্চিমবঙ্গে পৌঁছেছে। বুধবার রাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মরদেহগুলো। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি কি কালমা পড়তে জানেন? না, জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। এদের পায়ে মাথায় নয়, এর মোটরস। হিন্দু বলে স্বামীকে হারিয়ে নিঃস্ব স্ত্রীর কণ্ঠে কেবলই ন্যায় বিচারের দাবি। চোখের সামনে বুলেটের আঘাতে বাবাকে হারানো ছোট্ট শিশুটিও নির্বাক। হিন্দু বলে খুন করেছে, এরা হিন্দু শহীদ। আমার এই হাজবেন্ড ছাড়া কেউ নেই। আমার একটা 3.5 বছরের বাচ্চা। ও সকালবেলা ঘুম থেকে উঠার কি বলেছে জানেন? মাম্মা ফায়ার, পাপা শেষ। এটা ও চোখের সামনে ওর বাবাকে। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। ভারত শাসিত কাশ্মীরের অনন্তনাগের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের 3 বাঙালি পর্যটকও ছিলেন। এর মধ্যে কলকাতার 2 জন এবং পুরুলিয়ার 1 জন। নিহতদের মধ্যে 2 জনের কফিনবন্দি মরদেহ পশ্চিমবঙ্গে পৌঁছেছে। বুধবার রাতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিতান অধিকারী ও সমীর গুহের মরদেহ। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বিমানবন্দরে বিতান অধিকারীর ছেলেকে কোলে নিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ঠিক তখনই বিতানের স্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখি অঝরে কেঁদে ওঠে। এ সময় ন্যায় বিচারের আশ্বাস দেন নেতারা। এটা ইসলামিক টেররিজম। আমি তো বলবো, ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন, আমরা 260টা দেহ চাই। জিহাদ 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। এদিন কলকাতার বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহের কফিনবন্দি মরদেহ নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা।
জানাবো খেলার খবর। গেল 15 বছর ধরে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি পাকিস্তান ও ভারত। একটা সময় পর আবারও ভারত পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ দেখার আশা থাকলেও মঙ্গলবারের ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর নিকট ভবিষ্যতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা শূন্যে নেমে গেছে। এই হামলার পর নতুন করে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা। স্পোর্টস টককে তিনি বলেন, আমরা হামলার ক্ষতিগ্রস্তদের সঙ্গে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই। আমাদের সরকার যা বলবে আমরা তাই করব। দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলি না, কারণ এটা সরকারের অবস্থান। ভবিষ্যতেও দ্বিপাক্ষিক সিরিজে আমরা পাকিস্তানের সঙ্গে খেলব না। তবে আইসিসি ইভেন্টে আমরা খেলি, কারণ এটা আইসিসির সঙ্গে সম্পৃক্ততা অনুযায়ী হয়। আইসিসিও জানে কি ঘটছে, তারাও বিষয়টি দেখছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অবশেষে পদত্যাগ করলেন কুয়েট উপাচার্য। দাবি পূরণ হওয়ায় 58 ঘন্টা পর অনশন ভাঙলেন কুয়েট শিক্ষার্থীরা। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ। রানা প্লাজা ধসের এক যুগেও শ্রমিক হত্যার বিচার অন্ধকারে। ইমারত নির্মাণ আইনের মামলায় আজও শুরু হয়নি সাক্ষ্য গ্রহণ। ময়মনসিংহের আদালতে মামলার জটে ক্লান্ত বাদী বিবাদী। মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে আনার দাবি, সরকারি হস্তক্ষেপ প্রয়োজন মনে করছেন সংশ্লিষ্টরা। এবং কাশ্মীরে নিহত দুজনের কফিনবন্দি মরদেহ এলো পশ্চিমবঙ্গে। ন্যায় বিচারের দাবি পরিবারের। উগ্রপন্থীদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।